নমস্কার, ফিরে এলাম বিরতির পর। টানা 3 দিন আপনাদের সঙ্গে দেখা হয়নি, তাই আজ আবার আপনার কথা বলতে আপনার ভাষায় আপনার মুডে 1 ঘন্টা থাকবো, 8টা থেকে 9টা। আর শুরুতেই আর এক বিরতির কথা বলবো। আচমকা ছুটিতে চলে যান, টান টান রাজনীতির মাঠ থেকে হঠাৎ ভ্যানিশ হয়ে যান, দেখা যায় বিদেশে কোথাও। এই বদনাম কার? রাজনীতিতে রাহুল গান্ধীর। কিন্তু এবার লোকসভা ভোটের পুরো প্রচার পর্বে মাটি কামড়ে পড়েছিলেন রাহুল। রেজাল্ট আউটের পর ফের মাঠে নেমে পড়েছেন। সোশ্যাল মিডিয়ায় বা বাস্তব, রাহুল সক্রিয় 2 মাঠেই। কাল উত্তরপ্রদেশ, তো আজ কেরালা। এর মাঝেই হঠাৎ ছুটিতে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। লোকসভা ভোটের ফল বেরোনোর পর তাকে দেখা গিয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে। দুজনেই প্রেস কনফারেন্সে বসেছিলেন। যা বলার মুখ্যমন্ত্রী বলেন, অভিষেক একটি শব্দও বলেননি। পরদিনই দিল্লি বিরোধী জোটের বৈঠকে যোগ দিতে জোটের মিটিং শেষের পরও সক্রিয় ছিলেন অভিষেক। সমাজবাদী পার্টির সুপ্রিমো অখিলেশ যাদবের সঙ্গে কথা বলে ফিরতে না ফিরতেই আপের রাঘব চাড্ডা হাজির। সেখান থেকে মুম্বাই, উদ্ধব ঠাকরে, শরদ পাওয়ারের সঙ্গে কথা বলে ফেরার পর থেকে বাংলায় অভিষেককে আর দেখা যায়নি। আজ এলো সোশ্যাল মিডিয়া পোস্ট, জানালেন তিনি ছুটিতে যাচ্ছেন। সাময়িক বিরতিটা কিসের জন্য? এটা কি রাহুল গান্ধীর অনুপ্রেরণা, না রাহুল গান্ধীর পদাঙ্ক অনুসরণ, নাকি দলে কোনো নিঃশব্দ প্রতিবাদ? সেটা আমরা কি করে জানবো বলুন? একজন রাজনৈতিক কর্মী, বয়স কম, উচ্চাশা আছে, সরাসরি প্রধানমন্ত্রীকে চ্যালেঞ্জ করার দুঃসাহস রাখেন তিনি হঠাৎ বিরতিতে কেন চলে যাচ্ছেন? এটা কি অন্য কোনো রহস্য আছে এর পেছনে? তদন্ত কি এর অন্যতম কারণ? এটা উনি বলতে পারবেন। এই হলো মুশকিল, কিছু একটা পেলেই হলো। অভিষেকের ছুটিতে যাওয়া নিয়ে কত কিছু বলে গেলেন বিজেপির এমপি শ্রমিক ভট্টাচার্য। কিন্তু সোশ্যাল মিডিয়া পোস্টে অভিষেক স্পষ্ট করে লিখেছেন, কি চিকিৎসার কারণে আমি ছোট বিরতি নেব। এই সময়টায় সাধারণ মানুষের চাহিদার কথা বোঝার একটা দারুণ সুযোগ আমার কাছে রয়েছে। আরও বলেছেন, এই মোদ্দা কথাটা বলার জন্য অভিষেক দীর্ঘ পোস্ট করেছেন। ছুটিতে যাওয়ার কথা শেষ প্যারাগ্রাফে। প্রথম প্যারায় কি লিখেছেন, গত বছর এই সময় আমি নবজোয়ার যাত্রায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছিলাম। ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধি, 100 দিনের প্রকল্পের বকেয়া বন্ধ হওয়া আমাকে গভীরভাবে প্রভাবিত করেছিল। তার জেরে রাজ্য জুড়ে প্রতিবাদে নামে তৃণমূল। জনগণের অধিকার আদায়ের লড়াই দিল্লিতেও নিয়ে যাওয়া হয়। সৌভাগ্যক্রমে ওই পরিবারগুলোকে সাহায্য করতে ফেব্রুয়ারিতে লক্ষ্মীর ভাণ্ডারের বরাদ্দ বাড়ানো হয়েছে। ছুটিতে যাওয়ার কথা বলতে গিয়ে এসব কথা টেনে আনা অনেকটা ধান ভানতে শিবের গীতের মতো হলো না? অভিষেক কি বোঝাতে চাইলেন কি কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে আন্দোলনের কৃতিত্ব তার ধাক্কাতেই লক্ষ্মীর ভাণ্ডারে বরাদ্দ বাড়িয়েছে রাজ্য সরকার। অভিষেকের কথায় কি তারও ইঙ্গিত? দ্বিতীয় প্যারাগ্রাফে আসি এবার, দীর্ঘ পোস্টের সেকেন্ড প্যারা। অভিষেক লিখেছেন, আবাস যোজনার কাজ 31শে ডিসেম্বরের মধ্যে শুরু হবে বলে আমরা কথা দিয়েছি। ইতিমধ্যেই মাননীয় মুখ্যমন্ত্রী এবং রাজ্য সরকারের সংশ্লিষ্টদের এই কাজ গুরুত্ব দিয়ে করার অনুরোধ করেছি। আবাস যোজনার কাজ ডিসেম্বরের মধ্যে শুরুর কথা তো মুখ্যমন্ত্রী নিজে বলেছেন প্রকাশ্যে। তারপরও অভিষেককে কথা লিখতে হলো কেন? ছুটিতে যাওয়ার কথা বলতে গিয়ে, ছুটিতে যাওয়ার কথা বলা টলার পর পোস্টের শেষ লাইনে অভিষেক লেখায় আবার ফিরে এলো রাজ্য সরকারের কথা। আমি বিশ্বাস করি মানুষকে ন্যায় বিচার দিতে রাজ্য সরকার
দ্রুত এবং সর্বশক্তি দিয়ে চেষ্টা করবে। কেন লিখলেন? তার কি কোথাও সন্দেহ রয়েছে? আর অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের দলের সেনাপতি, আমাদের তৃণমূল পরিবারের অন্যতম সম্পদ এবং অবশ্যই রাজ্য সরকারের অন্যতম শুভানুধ্যায়ী এবং সক্রিয় কারিগর একজন। তো ফলে তিনি সরকারের ভালো চেয়ে বার্তা দেবেন, এটা তো খুব স্বাভাবিক ব্যাপার। আন্দাজ করে বলা উচিত না ওনাদের মধ্যে কি হচ্ছে, কেন তিনি বিশ্রাম লাগাতার প্রচার হয়তো করেছেন, ভোট সামলেছেন, তার জন্য উনি যাচ্ছেন, না ওনার চোখে একটা সমস্যা আছে সেটার জন্য চিকিৎসার জন্য যাচ্ছেন, না কিছুটা বিরতি নিচ্ছেন আবার নতুন করে ভাববেন, না অন্য কিছু, এগুলো যেটাই আমি বলি না কেন এটা আন্দাজে বলা হবে, এর কোনো প্রামাণ্য যুক্তি আমার কাছে থাকবে না। তাই কারো ব্যক্তিগত বিষয়ে মন্তব্য করা ঠিক। শুভেন্দু অধিকারী বলছেন, প্রমাণ ছাড়া অভিষেক ব্যানার্জি সম্পর্কে মন্তব্য করা ঠিক নয়। রাজনীতিতে কত কি হয়, হতে পারে কাকতালীয়, কিন্তু কেন অভিষেক বন্দ্যোপাধ্যায় রাজনীতি থেকে ব্রেক নিলেন? কোট আনকোট ব্রেক, তাও আবার মমতা বন্দ্যোপাধ্যায় বৈঠক করার পর দিনই। তৃণমূলের সেনাপতি কি ফের গোসা ঘরে খিল দিলেন? গোসা তার হতেই পারে। মানিকতলায় সাধন কন্যা শ্রেয়া পাণ্ডেকে প্রার্থী করেননি দলনেত্রী, প্রার্থী সাধন পত্নী। ঠোঁটকাটা স্পেশালে এসব বলবো আপনাকে, সবিস্তারে বলবো, টান টান চিত্রনাট্য সেখানে। কিন্তু শুধুই কি মানিকতলা, নাকি মুখ্যমন্ত্রী প্রশাসনিক বৈঠকে যেভাবে সচিব আমলাদের কড়া ধমক দিয়েছেন তারও রিয়াকশন? অভিষেক বন্দ্যোপাধ্যায় তো প্রশাসনে তার গুরুত্বের কথা অনেক আগে অনেকবার বুঝিয়েছেন। বিধবা ভাতা হোক, সরকারি পরিষেবা, দলের সেনাপতিকে আমরা শুনেছি বলতে, দায়িত্ব আমি নিচ্ছি। এখানে বেশ কিছু এসটি পরিবার থাকে, শিডিউল ট্রাইব পরিবার, তারা একটা অভিযোগ আমার কাছে পাঠিয়েছিল। আমি 4 জনের একটা টিমকে পাঠিয়েছিলাম তাদের সাথে কথা বলতে। প্রধানের দেখা নেই, 4 বছর হয়ে গেল। সে প্রধান থাকবে কেন? সোমবারের মধ্যে ইস্তফা পাঠাবে। একটা পঞ্চায়েতে যদি কাজ না হয়, যদি প্রধান দায়ী থাকে, তার জন্য অঞ্চল সভাপতিও দায়ী। আমি 48 ঘন্টার মধ্যে প্রধান আর উপপ্রধানের ইস্তফা আমার টেবিলে চাই। আপনারা জেনে রাখুন, খালি ডায়মন্ড হারবার লোকসভায় প্রায় 70,000 বয়স্ক মহিলা তাদেরকে রেজিস্টার করেছে বয়স্ক বার্ধক্য ভাতা, যাতে আগামী দিনে পায় দুয়ারে সরকারের মাধ্যমে। কারণ আমি যখনই রাস্তায় গেছিয়েছি, আমাকে অনেক বয়স্ক মহিলারা ধরেছে, জিজ্ঞাসা করেছে যে বাবা, দুয়ারে সরকারে অনেকবার বলেছি বয়স্ক ভাতা, বার্ধক্য ভাতা, সেটা পাই না, সরকার যবে দেবে। আমি আপনাদের কথা দিচ্ছি, নতুন বছরের 1 জানুয়ারি থেকে আমাদের সীমাবদ্ধ সামর্থ্য অনুযায়ী আর্থিক সহায়তা করে তাদের পাশে আমরা দাঁড়াবো। 500 পরিবার যারা সম্পূর্ণ ক্ষতিপূরণ হিসেবে 20,000 টাকা পেয়েছিলেন, আমাদের মুখ্যমন্ত্রী সিদ্ধান্ত নিয়েছে যে বাংলার মানুষকে ভাতে মারা যাবে না। যদি নির্বাচন কমিশনের ক্ষমতা থাকে, আমার বিরুদ্ধে এফআইআর করবে, আমার সরকারের বিরুদ্ধে এফআইআর করবে, কিন্তু 48 ঘন্টার মধ্যে আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে 1,20,000 টাকা আমাদের সরকার পাঠাবে। ফলে বিরোধী রাজনীতির ন্যারেটিভও সেই পথেই এগিয়ে 2+2 4 করার চেষ্টা। যদিও প্রশাসনের কথা উঠলে অভিষেক বলছেন, আমি সংগঠনেই আগ্রহী। তাহলে কি উনি প্রমাণ করার চেষ্টা করছে যে মুখ্যমন্ত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায় ব্যর্থ এবং উনি মুখ্যমন্ত্রী হওয়ার জন্য রেডি হয়ে আছেন? মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে চেয়ার থেকে ধরে টেনে নামিয়ে দিয়ে উনি মুখ্যমন্ত্রীর পদে এখনই বসতে চান? मुझे बताओ, आप भतीजे को सीएम बनाना चाहते हो क्या? जोर से बोलो, भतीजे को सीएम बनाना चाहते हैं क्या? সভা করতে এসে বর্ধমানে বলেছে আমার নাকি মুখ্যমন্ত্রী হওয়ার ইচ্ছা, আমার রাজনৈতিক ভবিষ্যৎ ওনারা শেষ করবেন, আমার কোনো পদ লাগবে না, আমি সারাক্ষণ
সর্বক্ষণের মানুষের কর্মী, এর জন্য কোনো স্ট্যাম্প লাগে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় পুরো সরকার চালান, আর কোথায় ট্রান্সফার হবে, কত পয়সা দিতে হবে, তার জন্য সমস্ত ব্যবস্থা তিনিই চালান। তো স্বাভাবিকভাবে আমরা এরকম অভিযোগ পাই বিভিন্ন মানুষের কাছ থেকে। মুখ্যমন্ত্রী গতকাল নিজের সেই প্রশাসনকে ধুনে দিয়েছেন, তুলোধনা যাকে বলে, নাম ধরে ধরে। যেখানে রাজীব কুমারও আছেন, রাজীব কুমার, সেই রাজীব কুমার, মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠ প্রিয় অফিসার রাজীব কুমার, যার জন্য ধর্নায় বসেছিলেন স্বয়ং মমতা ব্যানার্জি। রাজীব কুমারের বাড়িতে সিবিআই হানার প্রতিবাদে একসময় ধর্মতলায় ধর্নাতেও বসেছিলেন মুখ্যমন্ত্রী। সেই রাজীব কুমার মমতার নিশানায়। সন্দেশখালীর ফেক ভিডিও নিয়ে তোপতে গেছেন মুখ্যমন্ত্রী। প্রশ্ন তোলেন, সরকারের বিরুদ্ধে চক্রান্ত হলো, গোয়েন্দা রিপোর্ট কোথায়? রাজ্যের তথ্য প্রযুক্তি দফতর কি করছিল? ঘটনাচক্রে এখন তথ্য প্রযুক্তি দফতরের সচিব রাজীব কুমার। ভোটের সময় নির্বাচন কমিশন রাজীবকে ডিজিপি পদ থেকে সরালে তথ্য প্রযুক্তি দফতরে ফিরিয়ে আনেন মুখ্যমন্ত্রী। রাজীব নিজে কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং এর ব্রিলিয়ান্ট ছাত্র, সেখান থেকে আইপিএস। 1989 ব্যাচের এই অফিসার পুলিশ মহলে প্রযুক্তিগত দক্ষতার জন্য বিখ্যাত। ঘনিষ্ঠ এই অফিসারের বিরুদ্ধে একসময় টেলিফোন ট্যাপ করার অভিযোগ এনেছিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তখন বিরোধী নেত্রী। কিন্তু মুখ্যমন্ত্রী হয়ে সেই রাজীব কুমারকেই গুরুত্বপূর্ণ পদে ফিরিয়ে আনেন। কিন্তু এখন কি আর রাজীবে আস্থা রাখতে পারছেন না? রাজীব কুমারের কাজ এটা নাকি, যেটা মানুষ সবাই রাজীব কুমারের সম্পর্কে বলে যে তিনি ফোন ট্যাপ করেন? আসলে হয়তো এখন রাজীব কুমারের প্রয়োজন ফুরিয়েছে, এটাও হতে পারে। মানুষের গোপন তথ্য সরবরাহ করেন, বিরোধীদের বিভিন্নভাবে বেকায়দায় ফেলবার জন্য যে কাজ চালিয়ে যান, সেটা রাজীব কুমার এই সমস্ত সংবাদ সংগ্রহ করেন। সেটা তিনি এই নির্বাচনে ঠিকঠাক করে উঠতে পারেননি। পুলিশকে ওনার চাকরে পরিণত হতে হবে, পুলিশকে ওনার লেঠেলে পরিণত হতে হবে, পুলিশকে উনি যা চাইবেন পুলিশকে সেইটা করতে হবে। পুলিশ তার নিজস্ব সত্তা দিয়ে কখনো পুলিশের কাজ করতে পারবে না। ব্রিলিয়েন্ট পুলিশ কপ, আজকে তাকে অবস্থার মধ্যে কেন পড়তে হলো? তার জন্য তো দায়ী তৃণমূল কংগ্রেস, বা রাজীব কুমারই বা পড়লেন কেন? এই সমালোচনার প্রকৃত অর্থ কি? মমতা ব্যানার্জির খুব ঘনিষ্ঠ, মমতা ব্যানার্জির খুব আস্থাভাজন, তাহলে তার যদি কোনো গাফিলতি দেখা যায়, তাকেও তিনি ভৎসনা করতে প্রশাসনিক প্রধান হিসেবে পিছপা হন না। এটা প্রমাণ করে তিনি কতটা দক্ষ, কতটা স্বচ্ছ এবং কতটা নিরপেক্ষ প্রশাসক। আস্থা কি হারাচ্ছেন পুলিশেও? কসবা কাণ্ড নিয়ে রীতিমতো অগ্নিশর্মা মমতা ব্যানার্জি। কেন পুলিশ কড়া ব্যবস্থা নিতে পারছে না? কোথায় আটকাচ্ছে? পুলিশকে বলছি, নির্দেশ দিচ্ছি, কড়া পদক্ষেপ করুক। কোনো রাজনৈতিক রং দেখা হলে আমি অন্যরকম ব্যবস্থা নেব। আমার কাছে এলাকার মানুষের শান্তির থেকে বড় কিচ্ছু নেই। কেন মুখ্যমন্ত্রীকে বলতে হচ্ছে পুলিশকে নির্দেশ দিচ্ছি? মুখ্যমন্ত্রীর কোথাও কি মনে হচ্ছে পুলিশ কথা শুনছে না, কাজ করছে না? মমতা ব্যানার্জি আরও একটা গুরুতর অভিযোগ তুলেছেন, কয়লা বালি গরু পাচারের অভিযোগ। বিশ্বাস করুন, মমতা ব্যানার্জি এই কয়লা বালি গরু পাচার হচ্ছে বলে মনে করেন। তিনি দাবি করেন পুলিশের নিচুতলা থেকে ওপরতলার চোখের সামনে কয়লা বালি গরু পাচার হচ্ছে। পুলিশ মন্ত্রী মমতা ব্যানার্জি মনে করেন, আর সেই টাকা সরাসরি কোথায় যাচ্ছে? কাঁথিতে। কয়লা বালি গরু কাঁথি। কাঁথি বলতে তো অধিকারী গড়, অধিকারী পরিবার। নাম না করে কি তাহলে শুভেন্দু অধিকারীর দিকেই আঙুল তুললেন মমতা ব্যানার্জি? যে শুভেন্দু শাসক দলের নেতাদের বিরুদ্ধে কয়লা গরু পাচার নিয়ে সবচেয়ে বেশি সোচ্চার হয়েছেন। কেষ্টমণ্ডল জেল খাটছেন, মলয় ঘটকের বারবার ডাক পড়ছে। পুলিশকে সক্রিয় হতে বলে নিশানা কি এবার ঘুরিয়ে দিতে চাইছেন, নাকি ঘুরিয়ে বলতে চাইছেন কাঁথির মেজখোকার সঙ্গে যোগাযোগ রেখে চলছে তার পুলিশ, তার অ্যাডমিনিস্ট্রেশন? তলায় তলায় বোঝাপড়া। পূর্ব মেদিনীপুরের কাঁথি আসনে হারার পর থেকেই মমতা অভিযোগ করে আসছেন, হারেননি, হারানো হয়েছে। ইঙ্গিতটা নিজের প্রশাসনের দিকেই।
এ ব্যথা কি যে ব্যথা বোঝে কি আঞ্জনে। আসলে প্রশ্নটা উঠছে এই কারণেই যে কাঁথিতে তৃণমূল পরাজিত। তাহলে উনি কি করছেন? সেই টাকা কয়লা, গরু, বালি পাচার হচ্ছে, তারপর সেই টাকা চলে যাচ্ছে কাঁথিতে। আমার প্রশ্ন হচ্ছে মুখ্যমন্ত্রী তাহলে কি করছেন, পুলিশ মন্ত্রী তাহলে কি করছেন? যদি গাড়ি ওভারলোডিং হয় সেটা দেখার দায়িত্ব কার? রাজ্য সরকারের। তাহলে প্রশাসক হিসেবে তিনি ব্যর্থ। একজন ব্যর্থ পুলিশ মন্ত্রী হিসেবে তার তো পদত্যাগ করা উচিত। তার পুলিশ ব্যর্থ আর তিনি তার মন্ত্রী, তাহলে তার তো সবার আগে পদত্যাগ করা উচিত। তার কাছে যা যা খবর থাকবে, তার কাছে যা যা রিপোর্ট থাকবে, তার কাছে যা যা বিশ্লেষণ থাকবে, তার উপর দাঁড়িয়ে তিনি পরিচালনা করবেন, নির্দেশ দেবেন। এ তো খুব স্বাভাবিক ব্যাপার। ফলে ভেতরে কি হয়েছে একটা প্রশাসনিক বৈঠকে তা নিয়ে আমরা বাইরে আলোচনা করব কেন? তার মানে রুষ্ট মমতা দিচ্ছেন কোনো বার্তা। দেখুন, উনি আরো বলেছেন, সমবায় সচিব কৃষ্ণা গুপ্তা কেন ঘন ঘন দিল্লি যান, বৈঠকে প্রশ্ন তুলেছেন মমতা ব্যানার্জি। পরিষ্কার করে বলেছেন ভালো চোখে দেখছেন না। মুখ্যমন্ত্রীর সন্দেহ কি এখানেও? তলায় তলায় বোঝাপড়া। মুখ্যমন্ত্রীর তোপের মুখে মনীষ জৈন রাজ্যের শিক্ষা সচিবও। ইদানিং সব ফাইল নোটিংয়ে হায়ার অথরিটি লিখছেন মনীষ। নবান্ন সূত্রে খবর, মনীষ জৈনের কাছে স্পষ্টতই কৈফিয়ত চেয়েছেন মুখ্যমন্ত্রী। কেন ফাইলে লেখা হচ্ছে উচ্চতর কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে এই সিদ্ধান্ত নিচ্ছেন বা নির্দেশ দিচ্ছেন? পার্থ চট্টোপাধ্যায় রাজ্যের শিক্ষামন্ত্রী থাকাকালীন মনীষই শিক্ষা সচিব ছিলেন। নিয়োগ দুর্নীতিকাণ্ডে একাধিকবার তাকে তলব করেছে কেন্দ্রের এজেন্সি। মনীষ কি তাহলে সেফ খেলছেন, নিজে দায় নিতে চাইছেন না, যাতে বিপাকে পড়তে না হয়? ভুল থেকে শিক্ষা করতেই তো হবে ওনাকে, ওনাকে জেলে যেতে হবে। দুর্নীতি থেকে বাঁচতে দু নৌকায় পা দিয়ে চলছেন, এটাই উনি বলতে চাইছেন। তার মানে এটা কিন্তু প্রমাণিত হয় যে দুর্নীতি আছে। কর্তৃপক্ষের নির্দেশ অনুযায়ী অ্যাজ ডাইরেক্টেড তো আমাদের ফাইল নোটিংয়ের অংশ। অ্যাজ ডাইরেক্টেড, যদি ডাইরেক্টেড হয় তো লিখবে না। এত বড় দুর্নীতি হয়েছে মনীষ জৈন জানতেন না? এখন তো ওকে রাজসাক্ষী হতে হবে, তথ্য সরবরাহ করতে হবে তদন্তকারী সংস্থাকে, আদালতকে। তাহলে মনীষ জৈনকে জেলে যেতে হবে। এবার দুর্নীতির তথ্য সমস্ত কিছু যাতে জায়গা মতন সিবিআই ইডিকে না পৌঁছে দেওয়া হয়, তার জন্যই উনি এই ভয়টা দেখিয়ে রাখলেন। এইভাবে স্বচ্ছ প্রশাসন চালানোর ক্ষমতা মমতা ব্যানার্জিরই আছে, এবং প্রশাসনিক বৈঠকে তিনি প্রকাশ্যে সমস্ত আধিকারিকদের যদি কোনো দোষ ত্রুটি থাকে সেটা তুলে ধরেন। কারণ মানুষের রায়ে নির্বাচিত সরকার, তার যিনি প্রধান সেই মুখ্যমন্ত্রী মানুষের কাছে সব কিছু জানিয়ে কাজ করেন। এটাই তৃণমূল কংগ্রেসের সরকারের স্বচ্ছতার প্রমাণ। তাহলে কি দাঁড়ালো? দুটো ঘটনায় দুটো বিষয় লক্ষণীয়। মমতা বন্দ্যোপাধ্যায় কারোর নাম ধরে কৈফিয়ত চাইছেন, ধমক দিচ্ছেন, আসলে বাকি সকলকে বার্তা দিচ্ছেন। সেটা কি শুধু তার প্রশাসনকে, পুলিশকে, আমলাদের, নাকি আরও কাউকে যে তিনি প্রশাসক, তিনি প্রশাসনিক সব সিদ্ধান্ত নেবেন, তিনি কঠোর অ্যাডমিনিস্ট্রেটর? বার্তাটা কাকে দিচ্ছেন, কাদের দিচ্ছেন? আর দ্বিতীয় লক্ষণীয় বিষয়, মমতা ব্যানার্জি এই বৈঠক করলেন, তিনি কঠোর প্রশাসক, এই ভাবমূর্তিটা আবার নতুন করে বঙ্গ রাজনীতিতে ভেসে উঠল। তারপর দিন সকালে এক্স পোস্টও ভেসে উঠল, বিরতির পোস্ট। ঠোঁটকাটা তো এখানেই প্রশ্ন করছে বারবার, সবই কি কাকতালীয়? রাজনীতিতে টাইমিং সব থেকে গুরুত্বপূর্ণ, সময়ের সদ্ব্যবহার। আর সেই টাইমিং 2-2 করতে চায়। আর এখানেই বারবার প্রশ্ন উঠছে, সব কাকতালীয় নাকি ঘরের কোন্দল? এই বিষয়ে আরও কথা বলার আছে। কোন্দলের আরও কারণ, একটু আগে মানিকতলার কথা বলছিলাম, সে কথায় যাব স্পেশালে। কিন্তু তার আগে এই পুলিশকে যখন কাঠগড়ায় তুলছেন খোদ পুলিশ মন্ত্রী, তখন বাকিরা কি করবে? কাজকর্ম, পারফরমেন্স নিয়ে মুখ্যমন্ত্রী নিয়ে আঙুল পুলিশের দিকে উঠছে, প্রশাসনের দিকে উঠছে। তিনি অগ্নিশর্মা, তাপ উত্তাপ চড়া এই মুহূর্তে বাংলায়, দিকে দিকে এটাই খবর। ওদিকে সন্দেশখালি এখনো উত্তপ্ত, সেখানেও গরমাগর্মি কমার নাম নেই। যেমন ধরুন,
সন্দেশখালি আবার হেডলাইন হলো আজ সিবিআই চার্জশিট ঘিরে। সেখানে কেন্দ্রীয় এজেন্সির একটার পর একটা বিস্ফোরক দাবি। কি বলা হয়েছে? অস্ত্র লুকোতেই সন্দেশখালিতে হামলার ছক। টিভি 9 বাংলার খবরে শিলমোহর দিল সিবিআই এর চার্জশিট। শেখ শাহজাহানের ডেরায় তল্লাশি চালাতে গিয়ে আক্রমণের মুখে পড়তে হয়েছিল ইডি অফিসারদের এবছরের 5 জানুয়ারি। রক্তাক্ত হয়ে প্রাণ বাঁচিয়ে কোনো ক্রমে তারা ফিরে আসেন। আক্রমণের মুখে শাহজাহানের বাড়িতে সেদিন ঢুকতেই পারেনি ইডি, আর সেই ঘটনার জল অনেক দূর গড়িয়েছে। একটা আস্ত ভোট পেরিয়ে গেল সন্দেশখালির নামে। আপাতত জেলে শেখ শাহজাহান। কিন্তু সেদিন ঠিক কি কারণে ইডির ওপর এমন হামলা হয়েছিল? চার্জশিটে সেটাই উল্লেখ করেছে সিবিআই। বসিরহাট আদালতে শেখ শাহজাহান সহ 7 জনের বিরুদ্ধে যে চার্জশিট পেশ করা হয়েছে তাতে সিবিআই এর দাবি অস্ত্র লুকোতেই সেদিন হামলা চালানো হয়েছিল। সিবিআই এর অভিযোগ, অস্ত্র লুকোতে গত 5 জানুয়ারি ইডির অফিসারদের ওপর হামলা চালিয়েছিল শেখ শাহজাহান। মানে বাড়িতে মজুদ ছিল অস্ত্র। শেখ শাহজাহানকে চার্জশিটে মাস্টার মাইন্ড বলে উল্লেখ। বেশ কিছু অস্ত্র আর নথি ছিল যা সামনে আনতে চায়নি শেখ শাহজাহান ও তার বাহিনী। তাই এই হামলার আয়োজন বলে দাবি গোয়েন্দাদের। হামলার পর অস্ত্র আর নথি সরিয়ে ফেলার অভিযোগ। তবে অস্ত্র যে সন্দেশখালিতে ছিল তা কার্যত প্রমাণ হয়ে গিয়েছিল গত এপ্রিলেই। 26শে এপ্রিল প্রচুর বিদেশি আগ্নেয়াস্ত্র উদ্ধার হয় এলাকায়। তৃণমূলের পঞ্চায়েত সদস্য হাফিজুল খাঁয়ের আত্মীয় আবু তালেব মোল্লার বাড়ি থেকে বিদেশি আগ্নেয়াস্ত্র বোমা পাওয়া যায়। সেদিন এনএসজি নেমেছিল এলাকায়। দীর্ঘ অপারেশন, রোবট বোমা খুঁজে বের করেছিল। মাটি খুঁড়ে বিদেশি অস্ত্র ভান্ডার পাওয়া গিয়েছিল বলেই অভিযোগ। এবার সিবিআই এর চার্জশিটেও অস্ত্রের উল্লেখ। বিরোধীরা এরপর 2-2-4 করবে না, হতে পারে। আমাদের দলীয় ইনফরমেশন অনুযায়ী অস্ত্রের আরও বেশি ছিল। শেখ শাহজাহানের অস্ত্র শুধুমাত্র মালঞ্চ, সরবেরিয়া কিংবা সন্দেশখালীর আশেপাশে নেজাটে নেই। শেখ শাহজাহানের অস্ত্র আমাদের কলকাতার নিউ টাউনেও আছে, হাতিশাহার কাছেও শেখ শাহজাহানের লোক আছে, সেখানেও তার অস্ত্র আছে। নানা ধরনের অজুহাত দেওয়ার চেষ্টা হয়েছিল। তার কাছ থেকে কল রেকর্ডিং গেছে, কারা কারা কল, কাদের কাছে কল গেছিল, তারা কি বলে, তাদেরকে কি নির্দেশ দেওয়া হয়েছিল, সমস্ত কিছু তো সামনে চলে এলো। আর এরপরেও তৃণমূল কংগ্রেস যদি মিথ্যে কথা বলে তারা আর কি বলবো, চোরের মায়ের বড় গলা। দেখুন, রাজনীতি তো নিজের ছন্দে চলে সারা বছর। জামাই ষষ্ঠীর দিনও ছাড়ে না। আর জামাই ষষ্ঠী খোশ মেজাজে সৌমিত্র খাঁ সবে জিতেছেন, নতুন বিয়ে করেছেন, প্রাক্তন বউকে হারিয়ে জিতেছেন। শ্বশুর বাড়িতে গিয়ে শাশুড়ি মার কাছে ষষ্ঠীর নিমন্ত্রণের আপ্যায়ন নিয়ে এলেন। দুপুরে সে কি ইলাহি আয়োজন, একবার দেখুন। নতুন বউ, পরিবার সব নিয়ে সময় কাটানোর ফাঁকে আবার পোস্টও করে দিলেন সাংসদ সৌমিত্র খাঁ, যেখানে শুভেন্দুকে নিয়ে তিনি গত বছর পড়তে পারিনি, তাই এবারে শাশুড়ি মায়ের বিশেষ করে বিষ্ণুপুরের সাংসদ লিখেছেন, পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয় বিষ্ণুপুর লোকসভায় 4টি জনসভা করেন। বাংলার লড়াকু কর্মবীর, জনদরদী নেতা, কর্মীদের সুখ দুঃখের সাথী শুভেন্দুদা মানুষকে উৎসাহিত করেছিলেন। বিষ্ণুপুর লোকসভায় জয়লাভ করি, সাথে আছি দাদা, এগিয়ে চলুন। সকল বিষ্ণুপুর লোকসভার মানুষ আপনার সাথে আছে দাদা, সাথে আছি দাদা। তাতেই তো নতুন করে জল্পনা, তাহলে উনি বিজেপিতেই থাকছেন। আচ্ছা, কদিন ধরে শোনা যাচ্ছিল না সৌমিত্র খাঁ তৃণমূলে যোগ দিতে পারেন? যে জল্পনা বেড়েছিল তৃণমূলের সেনাপতির প্রশংসার কথায়। বিজেপির 3 সাংসদ যোগাযোগ রাখছেন তার সঙ্গে। 2-4 হয়েছিল সৌমিত্রের মুখে অভিষেকের প্রশংসা শুনে। আমাদের এক্সক্লুসিভ ইন্টারভিউতে সৌমিত্র বলেছিলেন তিনি তৃণমূলের নিচের তলার সঙ্গে যোগাযোগ রাখছেন। এনডিএ সরকারে মন্ত্রিত্ব না পেলে তৃণমূলে যোগাযোগ রাখছেন না। আমার জেলা স্তরে আমার টাচ আছে, তৃণমূল কংগ্রেসের জেলা স্তরে অনেক টাচ আছে, রাজ্য স্তরে আমার কারোর সঙ্গে কথা হয়নি। টাচটা কীরকম, জেলা স্তরের টাচটা? আমি খুব পরিষ্কার বলছি, বিষ্ণুপুর লোকসভার মানুষ পুরোপুরি সবাই একটা ভরসা করেছে। এবার 3য়বার সাংসদ আমরা করে পাঠাচ্ছি, মন্ত্রীদের জন্য পাঠিয়েছি, নইলে আর 2য়বার হয়তো আমাকে আর ভোটেই দেবে না। আমাদের ওখানে একটা বিধায়ক আর হয়তো জিতবে না। বলছে দাদা আপনি চলে আসুন, তুমি চলে এসো, তুমি চলে এলে
আর আমরা এখান থেকে বর্ধমান, আসানসোল, দুর্গাপুর, পুরো রাঢ় বাংলায় আর কেউ কোথাও থাকবে না। সৌমিত্র খাঁ বলেছিলেন আমাকে মন্ত্রী না করলে আমি যোগাযোগ রাখছি, তারপর মন্ত্রী হলেন না উনি। আর আজকের ফেসবুক পোস্ট দেখুন তো রাজনীতি কি বলছে। দলে এক একজনকে ভালো লাগতেই পারে, এক একজনের ভাবশিষ্য হতেই পারেন, তো তিনি তার যে রাজনৈতিক গুরু তার প্রতি একটা শ্রদ্ধা আস্থা জানিয়েছেন। এই বিষয়ে তো এটা আনন্দের, এটা তো মানে সব জল্পনার অবসান বলতে পারেন। যে এই বারবার একটা লোককে মেলাইন করা, যেই চলে গেল এই চলে গেল, এই মন্ত্রিত্ব পেল না সেই চলে গেল, এটার একটা অবসান হলো। বেচারা যারা এতদিন ধরে প্রোপাগান্ডা চালিয়েছিল তাদের মুখে ছাই। বিজেপি দলটা নিজেদের মুসল পর্ব শুরু হয়ে গেছে, মানুষের রায়ে তারা খাদের কিনারায় পৌঁছে গেছে এবং তারপর থেকে তারা নিজেদের মধ্যে যেভাবে গোষ্ঠীদ্বন্দ্বে জেরবার হচ্ছে, সৌমিত্র খান থেকে শুরু করে আজকে লকেট চ্যাটার্জি থেকে শুরু করে দিলীপ ঘোষ থেকে শুরু করে জগন্নাথ সরকার থেকে শুরু করে অনুপম হাজরা যেভাবে একে অপরের প্রতি বিষোদ্গার করছে এবং অমৃতা রায়ের মতো বিজেপি নেত্রীরা যেভাবে প্রকাশ্যে বিজেপির আর্থিক দুর্নীতি নির্বাচনকে কেন্দ্র করে সামনে তুলে ধরছে, বিজেপি নিজেরা লড়তে লড়তে শেষ হয়ে যাবে। আমার ভয়টা সেই জায়গায়। এরা পরিযায়ী মতন, কখন কোথায় কোন দিয়ে কি থাকবেন সে অনুযায়ী কথা বলেন। আজকে যা বলছেন কাল বাদে পরশুদিন অন্য কথা বলবেন, এগুলোতে আমাদের কোনো মধ্যবর্তী কিছু নেই। ওর মনে হয়েছে যে শুভেন্দু অধিকারী 4টে মিটিং করেছে, তাতে ওর প্রভূত উপকার হয়েছে। বিষ্ণুপুরের সমস্ত কর্মী তারা শুভেন্দু অধিকারীর পাশে আছেন। সৌমিত্র খানের এই বক্তব্য, এটা কি আগের দিন অভিষেক সম্পর্কে প্রশংসা করেছেন বলে বলতে হলো? ওখানকার মানুষ বলতে পারবেন। পরিযায়ী মানে হাওয়া মাপছিলেন, জল মাপছিলেন সৌমিত্র খাঁ। যদি চাপটাপ দিয়ে একটা মন্ত্রক আদায় করে নেওয়া যায়, না হয় আবার ব্যাক টু স্কোয়ার ওয়ান। শুভেন্দু দাদা পাশে আছি। সৌমিত্র খাঁরা ভোটের পর ভোট জেতেন তো হাওয়া মেপে জল মেপেই।